আপনাদের এর মধ্যে তো দুইটা সাবজেক্ট আছে, তাই না? ফার্মাকোলজির কেউ কেউ আছে, মেডিসিনের কেউ কেউ আছে, তাই না? মাস্ক পরতেছেন না কেন আপনারা সবাই? মাস্ক আর পরা লাগবে না, না? দম কতক্ষণ মাস্ক পরেন আপনারা? আমরা তো সারাদিন মাস্ক পরে থাকি। ফার্মাকোলজি আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? ফার্মাকোলজি কী জিনিস আর মেডিসিন কী জিনিস? আছে না মেডিসিন 5-এর স্টুডেন্ট আছে না? হ্যাঁ, মেডিসিন 5 মানে তো মেডিসিন প্রায় শেষ হয়ে গেছে তাদের। ফার্মাকোলজি আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? দুই জায়গায় তো ওষুধপত্র পড়ে। হ্যাঁ বলেন, একজন বলেন। হ্যাঁ দাঁড়াই বলেন, জোরে জোরে বলেন। হ্যাঁ, শুধু কি উৎপত্তি নিয়ে আলোচনা হয়? আর কি কি আলোচনা হয়? আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, ফার্মাকোলজি নাকি মেডিসিন? হ্যাঁ, মেডিসিন। তাহলে তো ফার্মাকোলজি সব পড়ে গেছেন, তাই না? আর মেডিসিন মানে কি? মেডিসিন মানে উনি বলছে ঔষধ, আপনার কাছে কি মনে হয়? শীট বের করার দরকার নেই। মেডিসিন এক বা একাধিক রাসায়নিক, সবাই ওনার সাথে একমত আছেন? মেডিসিন। আর ড্রাগ কি জিনিস? আচ্ছা, আমি ড্রাগ এবং মেডিসিন যেটা ওষুধ খাচ্ছি এই ধরনের বললাম। আমি বলছি এই দুইটা সাবজেক্ট, ফার্মাকোলজি একটা সাবজেক্ট আর মেডিসিন একটা সাবজেক্ট। এই দুইটা সাবজেক্টের মধ্যে কি পার্থক্য? আমরা কোথায় কি শিখবো, কোথায় কি শিখতেছি? দুই ক্লাসে পড়ালেখা হচ্ছে না? যারা মেডিসিন 5 পড়ছে তারা 1, 2, 3, 4 তারা 5-এ পড়তে গেছে, তাই না? তাই তো? ওই যে একটা পুরনো স্টুডেন্ট না? কোন কোন ব্যাচে তুমি? মেডিসিন 3? হ্যাঁ, অনেক দূর গেছো না তোমরা? তোমাদের তো আগে ক্লাস নিয়েছি, তাই না? বসো, বলো তো দেখি কি বুঝতে পারছো ফার্মাকোলজি আর মেডিসিন। সঠিক ব্যবহার তো ফার্মাকোলজিতেও তো ব্যবহার লেখা আছে, ইউজ অফ মেডিসিন আছে না? ফার্মাকোলজির মধ্যে লেখা আছে তো যে ইন্ডিকেশন অফ আপনার প্যারাসিটামল, প্যারাসিটামল কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে, তাই না? এই দুইটা জিনিসের বেসিক পার্থক্য না জানলে কিন্তু দুইটা জিনিস উল্টে পাল্টে যাবে মাথার মধ্যে। ফার্মাকোলজি আর মেডিসিনের পার্থক্য দুইটা বুঝতে হবে, নাহলে কিন্তু দুইটা সাবজেক্টের পার্থক্য। এটা হচ্ছে ফার্মাকোলজি। আর মেডিসিন কি জিনিস তাহলে? মেডিসিনে তো একটা সাবজেক্ট পড়ানো আছে নাকি? তাহলে তো ফার্মাকোলজি পড়ায় ছেড়ে দিলে হয়ে যেত। ফার্মাকোলজিতেও ওষুধের মাত্রা আছে। ফার্মাকোলজিতে ওষুধের মাত্রা আছে না? আছে কি না? আসছে না, কিন্তু বেসিক ধারণা ঠিক না থাকলে হবে না কিন্তু। ফার্মাকোলজি যে সাবজেক্টের মাধ্যমে আমরা জানতে পারি, যেমন অ্যানাটমির মাধ্যমে আমরা কি জানতে পারতাম? শরীরের কোথায় কি আছে, কয়টা কান আছে, কয়টা চোখ আছে, তাই না? কয়টা হৃৎপিণ্ড আছে, কয়টা ফুসফুস আছে, এসবগুলো কিসের মাধ্যমে জানছি? বডিতে কতটা বোনস আছে, তাই না? অ্যানাটমি, এটাই তো একটা অ্যানাটমি সাবজেক্ট। আমাদের শরীর মানবদের কোথায় কি আছে। আর ফার্মাকোলজির মাধ্যমে আমরা কি জানতে পারি? একটা ঔষধ বা ড্রাগের, তাই তো, এই ড্রাগের কীভাবে উৎপত্তি, যেমন প্রথমেই বলছিল উৎপত্তি কীভাবে, মানে ড্রাগের সোর্স কীভাবে আসলো, সে উদ্ভিদ থেকে আসলো না প্রাণী থেকে আসলো না অন্য অন্য রাসায়নিক পদার্থ থেকে আসলো। উৎপত্তি, তার বডির কীভাবে কাজ করে বডিতে, ঠিক আছে? ড্রাগটা মেটাবলিজম হয় কীভাবে বডিতে, তারপরে সেই ড্রাগ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? ইন্ডিকেশান, সাইড ইফেক্ট, ঠিক আছে? এর বিস্তারিত আলোচনা হচ্ছে ফার্মাকোলজি, ঠিক আছে? কি কি ডোজেস ফর্মুলেশন পাওয়া যায়,
কি কি ডোজ, এক এক ড্রাগে এক এক রকম ডোজ, তাই না? মনে করেন একটা ওমেপ্রাজল, সে হচ্ছে 20 মিলিগ্রামের ক্যাপসুল পাওয়া যায়, তাই না? তারপরে কি একটা সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, তাই না? এই যে তাদের ডোজেস ফর্মুলেশন, তার মেকানিজম অ্যাকশন, তার সাইড ইফেক্ট, তার ইন্ডিকেশান, তার এই সমস্ত ব্যাপার নিয়ে যে বিজ্ঞান সায়েন্সটা আমাদের আলাপ আলোচনা হয় সেটা হচ্ছে ফার্মাকোলজি, ঠিক আছে? সেখানে কিন্তু সব ড্রাগ রিলেটেড, মানে আমরা এক কথায় যে সমস্ত মেডিসিন খাই সেই মেডিসিন রিলেটেডই কথাবার্তা সেখানে সব কিছু আছে। কি কি ডোজে শরীরে কাজ করবে, কিভাবে কাজ করবে, মেকানিজম কিভাবে, তার উৎপত্তি কিভাবে, তার কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ করা হয়, তারপর কি কি সাইড এফেক্ট আছে সেগুলো খাইলে, এসব হচ্ছে ফার্মাকোলজির কাজ, ঠিক আছে? আর মেডিসিন একটা সাবজেক্ট যেখানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়, আপনারা কেউই এই কথাটা বলতে পারেননি। মেডিসিন সাবজেক্টটা মেডিসিন না। এই যে মেডিসিনে একটা রোগ, মনে করলাম ডায়রিয়া, তাই না? এই ডায়রিয়া রোগ নিয়ে বিস্তারিত আলোচনা যে সাবজেক্টটা সেটা হচ্ছে মেডিসিন। আমার কথা বুঝতে পারছেন? ডায়রিয়া রোগ নিয়ে আলোচনা বিস্তারিত, ডায়রিয়া রোগী আসলে কি কি লক্ষণ নিয়ে আসবে, তাই না? তার কি কি পরীক্ষা নিরীক্ষা করব, সেই রুগীটা ধরবো কীভাবে, তাই না? রোগটা ধরবো, এটাই হচ্ছে মেডিসিন সাবজেক্টটা, ঠিক আছে? তারপরে তার কী কী চিকিৎসা দেবো, সেই চিকিৎসার ক্ষেত্রে আপনার এই ফার্মাকোলজি ড্রাগটা ওখানে যে কাজ করছে, বুঝতে পারছেন? যে তার ডায়রিয়া হয়েছে তাহলে তার ওআরএস দিতে হবে বা তাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, এই হচ্ছে তার চিকিৎসা। কিন্তু মেডিসিন পুরো সাবজেক্টটা জুড়ে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা। আপনি কেউ একটা কথা বললেন না যে এখানে অনেক মেডিসিনের অনেক রোগ নিয়ে আলোচনা করে। সবচেয়ে বেশি রোগ নিয়ে আলোচনা করা হয় যে সাবজেক্টে, সেটা হচ্ছে মেডিসিন। আর অন্যান্য সাবজেক্টেও আলোচনা করা হয়, যেমন গাইনিতে আলোচনা করা হয়, সার্জারিতে আলোচনা করা হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? মেডিসিন একটা ব্রড টার্ম, সেই মেডিসিনের মধ্যে অনেক ভাগ আছে। রেসপিরেটরি মেডিসিন, নিউরো মেডিসিন, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন, তাই না? এরকম অনেক ভাগ আছে। তাহলে মেডিসিন একটা সাবজেক্ট যে সাবজেক্টে বিভিন্ন রোগ নিয়ে আলাপ আলোচনা করে। যারা মেডিসিন 1 থেকে 5 পর্যন্ত পড়ছে, দুঃখজনক যে তারা এটা বলতে পারবে না মেডিসিন মানে কি খালি ড্রাগ। চিকিৎসা করা তো সহজ, রোগ ধরা কঠিন। আপনাকে যদি বলে দেওয়া হয় যে এই মানুষটার জ্বর হয়েছে, 10 দিন ধরে জ্বর, এনার এই জ্বরটা হচ্ছে টাইফয়েড জ্বর, তো আপনি চিকিৎসা দিতে পারবেন না? আপনি ইন্টারনেটে গুগলে সার্চ দেন যে টাইফয়েড জ্বরের চিকিৎসা কী, কী কী ওষুধ দেওয়া হয় টাইফয়েড জ্বরে, কতদিন ধরে দেওয়া হবে, কী ডোজ দেওয়া হবে, সব দিয়ে দেবে। কিন্তু ওই রুগীটা 10 দিনের জ্বর প্রথম তখন যখন আপনার কাছে নিয়ে আসবে যে আমার 10 দিনের জ্বর ডাক্তার সাহেব, আপনি কি জানেন যে ওর জ্বরটা টাইফয়েড না ম্যালেরিয়া না প্রস্রাবে ইনফেকশন না নিউমোনিয়া না ভাইরাস জ্বর? এই বের করার দায়িত্বটা আপনার। এটাই হচ্ছে মেডিসিন, বুঝতে পারছেন? এই রোগটা ডায়াগনোসিস করে, এটা হচ্ছে মেডিসিন। এটা বোঝা গেছে আমার কথা? তাহলে মেডিসিন মানে কিন্তু শুধু ড্রাগ না, মানে ড্রাগের ডোজেস ফর্মুলেশনটাকে মেডিসিন বলা হচ্ছে। মেডিসিন একটা সাবজেক্ট, ভাস্ট সাবজেক্ট, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলাপ আলোচনা করি। এখন ফার্মাকোলজির অনেক বৃহৎ পড়ালেখা, ফার্মাকোলজি নিয়েই আবার 5 বছর মানুষ পড়ালেখা করে, এটার এটার উপর এমফিল করে, পিএইচডি করে, আছে না পড়ালেখা? তা আপনাদের লেভেলে এই 1 মাসে ফার্মাকোলজির কী জানতে হবে আসলে? কোনো ড্রাগের মেকানিজম অ্যাকশনটা না আপনারা তো মনে রাখতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য এইগুলো আপনাদের লেভেলে দরকার না। কিন্তু আপনাদের লেভেলে যা দরকার তা আবার বোঝানোও যায় না। আপনাদের লেভেলে যে দরকার, কেমন বোঝানো যায় না কথাটা? আপনাদের লেভেলের দরকার এই জন্য, যখন মেডিসিনে একটা ডিজিজ পড়াবো, মনে করেন আমরা টাইফয়েড ফিভার পড়ালাম বা ম্যালেরিয়া পড়ালাম বা প্রস্রাবের ইনফেকশন পড়ালাম, তখন তার যে চিকিৎসা দিব, তার যে মেডিসিনের নামগুলো আমরা বলবো, তখন সেই মেডিসিনের নামগুলো শুনে আপনারা যে বুঝতেই পারলেন না যে এটা কোথা থেকে আসলো, তখন আপনাকে ফার্মাকোলজি তো লাগবে সেখানে। যে সিপ্রোফ্লক্সিন এটা কী জিনিস, এটা কি ব্যথার ওষুধ না এটা অ্যান্টিবায়োটিক, এটাকে যে আপনাকে জানতে হবে সেটাই ফার্মাকোলজি থেকে শিখে যেতে হবে, তাই না? তো এখানে ভাস্ট অফ মেডিসিন, অনেক মেডিসিন আছে ফার্মাকোলজির মধ্যে, অনেক ড্রাগ নিয়ে আলোচনা। তা আপনাদের সেই জন্য ফার্মাকোলজি প্রথম। আপনাদের এখানে কয়জন লোক আছে আজকে ক্লাসে? আনুমানিক মনে করেন 25-30 জন লোক আছে, তাই না? এখন আমার নামটা যদি আমি যে লিখে দেই বা আমি যদি মুখের থেকে বলি যে আমার নাম এই, আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে না? যাবে কি না? এখান থেকে 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 1 বছর মনে রাখতে পারবেন না আপনারা যে আমার নাম এই ছিল, হ্যাঁ? কিন্তু আপনারা যদি এই 25 জন এখন নাম বলেন, আমি যতই ভালো স্টুডেন্ট হই, আপনাদের 25 জনের নাম আমার মুহূর্তের মধ্যে মুখস্থ হবে? হবেই কিনা তাই আমি বলি? কখনোই সম্ভব না। আপনাদের নিজেদের কারো মুখস্থ হবে না। কিন্তু মনে করেন আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানে একসময় লেকচারার হিসেবে চাকরি করতাম, সেখানে 50 জন 75 জন স্টুডেন্ট ছিল, আমার রোল নাম্বার অনুযায়ী 75 জনের নাম মুখস্থ ছিল।
হয়তো এখন ভুলে গেছি, আবার অনেকদিন তাদের সাথে দেখা হয় না, কিন্তু সেই কার রোল কত এখনও মনে হয় 10-20 জনের নাম বলে দিতে পারো, তার এক রোলেতে 20 রোল পর্যন্ত কারা ছিল। কেন মুখস্থ হয়েছিল? সেখানে আমি 2 বছর চাকরি করছি, তাদের প্রতিদিন তাদের নাম ধরে ডাকতাম, তাই না? মুখস্থ হয়ে হয়ে গেছিল আমার, তাই তো? আপনাদের ওই ফার্মাকোলজির এই সাবজেক্টটার যে সমস্ত ড্রাগ পড়তে হবে, এটা যদি এই ক্লাসের পরে বাড়ি যে বই খাতা সব রেখে দেন, তাহলে এটা আপনাদের মনে থাকবে না। এই এক একটা ড্রাগের নাম আপনি যদি 10 বার 20 বার 30 বার 40 বার করে না পড়েন, তাহলে কোনোভাবেই এই ড্রাগের নাম মনে রাখবেন, তখন আবার মেডিসিন পড়তে যায় আপনি আবার ভুলে যাবেন। তাহলে এই যে নাম মুখস্থ করা, আসলে এই নাম মুখস্থ করা এটাই লাগবে আপনাদের এই ক্লাসটা, এই 1 মাসে আসলে এই জিনিসটাই লাগবে। যে আমি একটা বললাম প্যারাসিটামল, সবার তো মুখস্থ আছে, প্যারাসিটামল একটা জ্বরের ওষুধ, তাই না? ব্যথার ওষুধ। কিন্তু এখানে কি সবাই জানে যে ন্যাপ্রোক্সেন কোন ধরনের ওষুধ? কেউ কেউ হয়তো জানে, সবাই তো আর জানে না। তাহলে সেই ন্যাপ্রোক্সেনটা কোন ধরনের ওষুধ? সেই অ্যান্টি ইনফ্লামেটরি একটা ড্রাগ, তাই না? তো এটা তাকে তো মুখস্থ করতে হবে। এই মুখস্থের কিন্তু বিকল্প এই এই ক্লাসে নেই। যেমন অ্যানাটমিতে আমরা বলতাম যে আগে বোঝেন, বুঝে যতটুকু থাকে মাথায় রাখেন, কিন্তু এই ফার্মাকোলজি ক্লাসে কিন্তু আপনাকে মুখস্থ করতেই হবে। হয়তো এর কোনো নেই, এই যেমন আমার কোনো পদ্ধতি নেই যে এখান থেকে এই 25 জনের নাম আমি ব্রেনে একটা পদ্ধতি করে মনে রাখবো, এরকম যেমন পদ্ধতি নেই, সেরকম ফার্মাকোলজি ক্লাসের আপনাদের লেভেলে যতটুকু অন্তত মিনিমাম লাগবে সেটা অবশ্যই মুখস্থ লাগবে। এটা কোনো বোঝানোর তেমন কোনো কিছু নেই। আমি বোঝাতে পারছি কিনা? এখন আপনার অনেক আছে, মনে করেন একটা প্যারাসিটামল ট্যাবলেট, বিদেশে এখন এরকমভাবে লিখে দেওয়া হয় প্রেসক্রিপশানে, ঠিক আছে? ট্যাবলেট প্যারাসিটামল 500 মিলিগ্রাম, এই যে লিখে দেয়। এবার এরকম আমরা যেমন বাংলাদেশে এরকম লিখি 1 ওরা আর এরকম লেখে না, ওরা লেখে 1 ট্যাবলেট 6 আওয়ারলি আফটার মিল। এখন আমাদের বাংলাদেশের রুগীরা তো সবাই পড়তে পারে না, ইংরেজি পারে, তাহলে আমাদের বাংলাদেশের রুগীদের লিখে দিতে হয় যে এরকমভাবে লিখে দিতে হয়, এবার ব্র্যাকেটে ডান পাশে লিখে দিতে হয় খাবার পরে, ঠিক আছে? এরকম বাংলা লিখে দিতে হয় না? বাংলা লিখে দিতে এক 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 করে এরকম লিখে দিতে হয়। এখন এই প্যারাসিটামল যেহেতু আমাদের দেশে কতগুলো কোম্পানি আছে, 300-400 কোম্পানি আছে, ওষুধ কোম্পানি আছে, সবই কি এই 400 কোম্পানি তো বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে অনুমোদন দিছে। হ্যালো, এই আউটডোর রুগী আসছে? আচ্ছা বসতে বলেন, আমি আসতেছি একটু পরে, হ্যাঁ। এখন যেটা বলছিলাম যে আপনার এই প্যারাসিটামলটা 400 কোম্পানি আছে, ঠিক আছে? মনে করেন তো 400 কোম্পানির ওষুধকে আমরা লিখি লিখি না, এবং 400 কোম্পানি কি সব একই লেভেলের কোম্পানি আপনাদের মনে হয়? না, অর্থাৎ 10 থেকে 20টা কোম্পানি আপনার ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোম্পানি, তারপরে যা আছে আমরা মনে করি সরকার গভর্নমেন্ট অনুমোদন দিয়ে দেবে, আবার গভর্নমেন্ট বলবে যে আমরা ইচ্ছা মতো খারাপ কোম্পানির ওষুধ লিখি, তাই না? কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওই পরীক্ষার দায়িত্ব কিন্তু আপনার আমার না। আপনি আমি যদি ডাক্তারি করি যে কে ভালো কে মন্দ এটা করার দরকার নেই, কিন্তু দুঃখজনকভাবে ব্যাপার আমরা যখন বুঝতে শিখি যে এই 20টা ভালো বা এই 30টা ভালো, আমরা এই 30টা বাদ দিয়ে যে 300 নম্বরে আছে তার ওষুধ আগে লেখা শুরু করি আমাদের বিভিন্ন স্বার্থে, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে ঔষধের মধ্যে ময়দা আছে না ঔষধ আছে সেটা আমরা জানি না, কিন্তু আমার স্বার্থ যেখানে, মনে করেন একটা ওমেপ্রাজল কেউ বিক্রি করতেছে আপনার কাছে 2 টাকায়, আর কেউ বিক্রি করতেছে আপনার কাছে 4 টাকায়, আপনি বিক্রি করবেন 5 টাকায়, মনে করেন, তাই না? একটা দোকানদার বিক্রি করবে 5 টাকায়, তো তার কোনটায় লাভ হবে? 2 টাকাটা 5 টাকায় বিক্রি করলে সে 3 টাকা লাভ করছে, আর 4 টাকাটা 5 টাকায় বিক্রি করলে তার 1 টাকা লাভ হচ্ছে, তাই না? তাহলে সে কোনটা বিক্রি করবে? ওইটা। এটা হচ্ছে স্বাভাবিক, কারণ এই দোষ বা এই দোষারোপ আমরা কেউ করে লাভ নেই, কিন্তু আমরা যারা প্র্যাকটিস ক্ষেত্রে প্র্যাকটিস করবো, আমাদের যদি লিখতে হয় অন্তত আমরা রোগীর কথা যদি বিবেচনা করি, বা আমার নিজের বাচ্চার ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রে যদি খাওয়ার কথা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই একটা কোয়ালিটি মেনটেন করবো, সেরকম ওষুধ খাবো, তাই না? তা সেক্ষেত্রে আপনি যদি একটা প্রেসক্রিপশন এরকম প্যারাসিটামল দেন, তাহলে দোকানদার যদি 300 নম্বরে যে কোম্পানিটা আছে সেটা দেয়, তাহলে তো দোকানদারের দোষ না, আপনি তো জেনেরিক নাম লিখে দিচ্ছেন। এটাকে কি বলি আমরা? জেনেরিক নেম, তাই না? আর যেটা হচ্ছে নাপাটা, এটা কি নামে? ট্রেড নেম, তাই তো? ট্রেড নেম। তাহলে আপনি যদি প্যারাসিটামল লিখে দেন, তাহলে ও 300 নম্বরের কোম্পানি দিতে পারে, আবার 1 নম্বরের কোম্পানি দিতে পারে, সেটা দোকানদারের ইচ্ছা অনুযায়ী। কিন্তু বাংলাদেশের কেউ এত বোকা না যে যা 3 টাকা লাভ করবে না 1 টাকা লাভ করবে, সবাই 3 টাকা লাভই করতে চাইবে, যে যত ভালো মানুষই বলুক না কেন, ঠিক আছে? এটাই হচ্ছে স্বাভাবিক, 3 টাকা লাভ করতে চাইবে। এখন সেই জন্য আমরা অবশ্যই বা আমাদের দেশে আমরা ট্রেড নাম লিখে দিই, তাই না?
এখন ট্রেড নাম আপনি দেখেন, আমি কথাগুলো বলতেছি কিন্তু শুধু শুধু না, ট্রেড নেম আপনি নাপা লিখলেন, আপনার প্রত্যেক প্রেসক্রিপশনে যদি নাপা থাকে নাপা থাকে, এই যে ভালো লিখছেন মনে করেন একটা কোম্পানি, তাও ওই ওষুধের লোকজন ওই দোকানদাররা বলবে কি এই ডাক্তার ওই এক কোম্পানির কাছে টাকা খাইছে। বুঝতে পারছেন, আপনি লিখছেন কিন্তু ভালো ওষুধ, কিন্তু আপনার এই বদনামও হবে। সেই জন্য এই বদনাম ঘোচাতে গেলেও আপনি এই একটা কোম্পানির নাম মুখস্থ করলে হবে না, অন্তত 5টা বা 10টা কোম্পানির নাম মুখস্থ করা আপনার উচিত, উচিত কিনা আমি যেটা মনে করি। আমি আমার জীবনে আমি 300 কোম্পানির ওষুধের নামও মুখস্থ করিনি, আমি 50টাও মুখস্থ করিনি, তো কিন্তু আমি 10, 15, 20টা পারি মোটামুটি, সব ওষুধ না পারলেও কিছু কিছু। আর এখন তো চলে আসছে, এই কি বলে, অ্যাপ চলে আসছে, ডিমস চলে আসছে, ঠিক আছে। এখন আমি সেখান থেকে দেখতে পারি, কিন্তু আপনি যদি ওই মোবাইলে ডিমস বের করে ও রোগীর সামনে ওষুধ দেখি লেখা শুরু করেন, তাহলে আপনার মান সম্মান থাকবে না, বলে এই ডাক্তার এখন ওষুধের নামই জানে না, মুখস্থ করতে পারে না, বই দেখে দেখে লেখে, তখন কিন্তু আর এক ঝামেলা, ঠিক আছে। সেই জন্য আপনাকে কমপক্ষে অন্তত প্রথম অবস্থান তো 5টা কোম্পানির নাম মুখস্থ করা উচিত, ঠিক আছে। একটা 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 প্রোডাক্টের অন্তত 5টা করে নাম মুখস্থ করে রাখা উচিত, অন্তত 3টে 4টে তো মুখস্থ করা যায়, যায় না? এখন কি প্যারাসিটামলে আমরা নাপা জানি, এইচ জানি, তাই না, রিসেট জানি, আর কি কি আছে, রেনোভা আছে, এক্সপা আছে, 4-5টা জানি, কিন্তু শুধুই এক প্যারাসিটামল না, এটা তো মোটামুটি আমরা জানি সবাই। এরকম সব ওষুধগুলো যেগুলো আপনার দৈনন্দিন লাগবে বিভিন্ন ড্রাগে, বিশেষ করে মেডিসিনে গেলেই দেখবেন আপনার ওষুধ লাগছে, তো সেই ওষুধগুলো যখন আপনি ঢুকবেন তখন যেন প্রত্যেকে আমার একটা, আর একটা শিট আছে না ফার্মাকোলজির, যেখানে ড্রাগ শিট, যদিও ওইটা অনেক আগে আমাদের মেডিকেলে একটা বড় ভাই আছে তৈরি করছিল, ঠিক আছে। ওখানে আপনারা এখন করতে পারেন, ওখানে আপনারা এখন নিজেরা হচ্ছে সম্প্রতি যেসব ওষুধ সেসব এই ড্রাগ লিস্টে আপনার তারিম ভাই করছিল মনে হয়, ঠিক আছে। এখানে 10টা আছে মনে করেন, আপনি 10টা না হয় এক একটা ওষুধের অন্তত 5টা করে কোম্পানির নাম মুখস্থ করেন, ঠিক আছে। এবং কি কি ফর্মে পায়, কোনো ওষুধের ট্যাবলেট আছে, কোনো ওষুধের ইনজেকশন আছে, কোনো ওষুধের ক্যাপসুল আছে, কত মিলিগ্রাম আছে, এটাকে আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন। আমি সেই জন্য বললাম অন্তত যে চ্যাপ্টারটা পড়বেন সেই চ্যাপ্টারে অন্তত 5টা করে নাম। আর এখানে যদি আপডেটেড না থাকে, আরও নতুন নতুন অনেক ড্রাগ আসছে, এটা মনে করেন 10 বছর আগে 15 বছর আগের করা, তাই না, নতুন নতুন ইনফরমেশন থাকে, আপনি এর গায়ে নোট করেন, ঠিক আছে, এর গায়ে নোট করেন, ঠিক আছে। নোট করে একটা নোট আপনার থাকলো, সেটা আপনার জন্য সুবিধা, আপনি প্র্যাকটিস যদি কখনো করেন সেক্ষেত্রেও আপনার অনেক কাজে লাগবে, বুঝতে পারছেন কথা। তাহলে এইটা হচ্ছে আপনার একটা দায়িত্ব, যে আপনার 5টা করে অন্তত কোম্পানির ওষুধের নাম জানা, কি কি ফর্মে পাওয়া যায়, এখানে কিন্তু ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ সব লেখা আছে, ঠিক আছে। এবং নতুন আপডেটেড থাকলে সেটাও জানা। বুঝলাম সব ডিমসই আছে, কিন্তু ডিমস ধরে বসে থাকলে আপনি একটার নাম মনে রাখতে পারবেন না, ঠিক আছে। আপনি বরঞ্চ ডিমসেতে বের করে যদি একটা শিটের উপরে লেখেন, পড়ালেখা করেন, তাহলে আপনার মনে থাকবে সেটা, ঠিক আছে। এই হচ্ছে এক ফার্মাকোলজি সম্পর্কে প্রথম কথা। এরপরে আসেন আপনাদের যেটা পড়াতে বলছে, আমানুল্লাহ বললো অ্যান্টিবায়োটিক পড়ায়, তাই না। অ্যান্টিবায়োটিক একটা ভাস্ট জিনিস। আপনাদের কারো ধারণা আছে কোনো ড্রাগ বাজারে আসতে গেলে কিভাবে আসে জানার ধারণা আছে? যে হঠাৎ করে তৈরি হয়, হঠাৎ করে বাজারে চলে আসে, হ্যাঁ, কোনো ধারণা আছে আপনাদের? হঠাৎ করে আসে না, একটা ড্রাগ বাজারে আসতে গেলে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটা ড্রাগ, সবচেয়ে দ্রুততম টাইমের মধ্যে আমরা করোনা ভ্যাকসিন পেয়েছি সারা বিশ্বে, ঠিক আছে। এত দ্রুত কিন্তু কোনো ভ্যাকসিন সাধারণত বাজারে আনা যায় না, ঠিক আছে, কারণ অনেক পথ অতিক্রম করে আসতে হয়, তাই না, অনেকগুলো ধাপ, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনার প্রাণী দিয়ে চালানো হয়, তারপরে এইভাবে পরপর পরপর, তারপর মানুষের দিয়ে অনেক পরে, প্রথম হচ্ছে একটা ক্ষুদ্র গ্রুপ অফ মানুষের উপরে করা হয়, 20 জন, 50 জন, 100 জন, ঠিক আছে। তারপর সেটা যখন সফল হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না পাওয়া যায়, তখন আর একটা বড় আকারে, তখন না হলে তারপর একদম পুরো সম্পূর্ণ বাজারে আসতে গেলে অনেকগুলো ধাপ। এই সমস্ত ড্রাগগুলো প্রাণী দিয়ে করার পরে মানুষের দিয়ে যখন সিলেক্টেড পার্সন, মনে করেন 50 জন, 100 জন, 200 জনের উপর পরীক্ষা করা হবে, তখন আপনি রাজি হবেন আপনার উপর পরীক্ষা করতে দিলে? করবেন। কিন্তু যারা রাজি হয় তাদের কথা কখনো চিন্তা করছেন যে তাদের মানসিকতাটা কেমন? হ্যাঁ, অনেক ত্যাগী মানসিকতা কিন্তু। অথচ আমরা শুধু তাদেরকে বকাবকি করি, সারা জীবনে শুধু তাদেরকে গালাগালি দিই, তাই না। বিদেশিদের তো গালাগালি দেয় বেশি, বেশিরভাগ ড্রাগই আমাদের দেশে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আসে না, বেশিরভাগ সব বাইরের দেশগুলো এটা নিয়ে রিসার্চ করে, ঠিক আছে। এবং বাইরের দেশে যে সমস্ত কোম্পানি আছে মনে করেন, তা আপনার গ্লাসগো, তারপরে এই যে মনে করেন রেডিয়েন্ট, ঠিক আছে, বাইরের যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো,
এরা কিন্তু বাংলাদেশে এসে ব্যবসা করতে পারে না, কেন বলেন তো? বাংলাদেশের ওষুধ কোম্পানি যে যে মানে যে গণ্ডির মধ্যে আছে, মনে করেন ডাক্তারদের টাকা দেবে, এখানে টাকা দেবে, ওখানে টাকা দেবে, এই দিয়ে তাদের যে মার্কেটিং সিস্টেম, ওরা কিন্তু এই মার্কেটিংয়ের সাথে তাল মিলাতে পারে না, ঠিক আছে? কারণ ওরা কীভাবে ব্যয় করে, ওরা প্রচুর পরিমাণ টাকা রিসার্চ পারপসে ব্যয় করে, ঠিক আছে? প্রচুর পরিমাণে একটা একটা ড্রাগ প্রথম বাজারে আসতে গেলে প্রচুর পরিমাণ টাকা ওরা সেখানে ব্যয় করে। এই সমস্ত একটা ড্রাগ বাজারে আসতে গেলে যেভাবে রিসার্চ ভাবে আসতে হয়, সেখানে ওদের প্রচুর টাকা ওদের ব্যয় করতে হয়। সেই জন্য কিন্তু বাইরের ওষুধ কোম্পানির ওষুধ লিখলে কিন্তু এটা মনে করার দরকার নেই যে বাইরের দেশ টাকা নিয়ে চলে যাচ্ছে। ওরা প্রচুর রিসার্চ পারপসে টাকা পয়সা খরচ করে, ঠিক আছে? তো সেই জন্য একটা নতুন ড্রাগ বা নতুন কিছু আসতে গেলে বাইরের দেশের মানুষেরও মানসিকতা আছে কিন্তু এরকম, যে তাদের আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনার আমার দিয়ে আমি গবেষণা করতে দেবেন, আপনার বাচ্চা দিয়ে দেবেন? দেবেন না। সেজন্য বাচ্চাদের যে কোনো ঔষধ বা গর্ভবতী মায়েদের যে কোনো ঔষধ বা ল্যাকটেটিং মাদারে যে সমস্ত ঔষধ দেওয়া হয়, সেগুলোও তারা কিন্তু তাদের বাচ্চাদের উপর গবেষণা করতে দেয়, ঠিক আছে? এটা খুবই ব্যাপার, তাদের এই স্যাক্রিফাইস মন মানসিকতা আমাদের দেশের মানুষের নেই, কিন্তু তারা কিন্তু দেয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হলে আজকে আমরা মেডিকেল সায়েন্স অনেক পিছনে থাকতাম না? অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হলে মেডিকেল সায়েন্স অনেকটা পিছনে পড়ে যেতাম। অ্যান্টিবায়োটিকের আগে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, তাই তো? মাইক্রো অর্গানিজমের নাম শুনছেন? হ্যাঁ, মাইক্রো অর্গানিজম কাদের বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু, যে সমস্ত জীবাণুগুলো, তাদেরকে বলছে আমরা মাইক্রো অর্গানিজম। যেমন তার মধ্যে কারা আছে এই গ্রুপের মধ্যে? একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে কি ভাইরাস, একটা হচ্ছে ফাঙ্গাস, এরকম আরও অনেক আছে। মেন এইগুলা, এদের বিরুদ্ধে যে ঔষধগুলো তাদেরকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল। তাদেরকে কি বলা হয়? অ্যান্টিমাইক্রোবিয়াল। যদি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হয় তাহলে আমরা তখন তাকে বলি অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক বলি, ঠিক আছে? যদি ভাইরাসের বিরুদ্ধে হয় তাকে আমরা কি বলি? অ্যান্টিভাইরাল। যদি ফাঙ্গাসের বিরুদ্ধে হয় তাকে আমরা কি বলি? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কি? প্রথম অ্যান্টিবায়োটিক কি আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার হয়। প্রথম অ্যান্টিবায়োটিক, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। তার আবিষ্কারক কে? লুই পাস্তুর কি? আলেকজান্ডার ফ্লেমিং। সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করা উচিত। আর যদি আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার না করতো তাহলে আমরা অনেক পিছনে পড়ে থাকতাম, তাই না? তারপর আরও অ্যান্টিবায়োটিক, এমনকি এখনও পর্যন্ত পেনিসিলিন খুব ভালো একটা ড্রাগ কিন্তু, ঠিক আছে? অনেক অসুখ আছে যেখানে আমরা পেনিসিলিন ইউজ করি, যদিও অ্যান্টিবায়োটিকের এখন অনেক অ্যাডভান্সিং আসছে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক প্রথম যে পেনিসিলিন আবিষ্কার করা হয়েছে, সেই পেনিসিলিনের এখনও পর্যন্ত অনেক ব্যবহার, ঠিক আছে? অনেক রোগের ক্ষেত্রে আমরা পেনিসিলিন চাই। যেমন তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা অসুখ, টিটেনাস, ঠিক আছে? সেখানে এখনও আমরা পেনিসিলিন বিকল্প চিন্তাই করতে পারি না, ঠিক আছে? কিন্তু বাজারে নেই, কারণ এটা তৈরি করতে পেনিসিলিন এমন একটা ড্রাগ যেটা খুবই সস্তা, ঠিক আছে? এবং ওষুধ কোম্পানি আলাদা লাভ হয় না, বিধায় ওরা পেনিসিলিন বাজারে আনে না। কথাটা বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, কিছু কিছু টাইপের আছে, কিন্তু যে টাইপটা আমরা এই টিটেনাসের ক্ষেত্রে চাই, সেই টাইপটা বাজারে নেই, বুঝতে পারছেন? টিটেনাসের ক্ষেত্রে আমি আমার লাস্ট একটা বাচ্চার কথা মনে পড়ে, 10 দিন বয়সের একটা বাচ্চা, তার টিটেনাস, তার জন্য আমরা ঢাকায় পাঠাইছি, ঠিক আছে? যেটা পাওয়া যায় সেটা রিউমেটিক ফিভারের ক্ষেত্রে যেটা ইউজ করি ওইটা পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে আমরা টিটেনাসের ক্ষেত্রে যে পেনিসিলিনের অনেক টাইপ আছে, ঠিক আছে? টিটেনাসের ক্ষেত্রে সেটা আমরা পাইলাম না, লাস্ট খোঁজ করে সারা বাংলাদেশ ব্যাপী নেই। কথাটা বুঝতে পারছেন কত দুঃখজনক? অথচ টিটেনাসের বাচ্চা কিন্তু আমরা এখনও পাই, ঠিক আছে? বিশেষ করে জন্মের পরে যেসব গর্ভবতী মায়েরা তাদের টিটি টিকা 2টা না নেয়, কয়টা টিকা নিতে হয়?
দুইটা? হরিপদ বাবু, হ্যাঁ আসছেন উনি না? আচ্ছা ঠিক আছে, বসুক, আমি আসতেছি। তাহলে কি বললাম, যে টিটেনাসের এখনো পর্যন্ত যে সমস্ত গর্ভবতী মায়েরা টিকা ঠিকমতো না দেয়, তারপরে বাড়িতে ডেলিভারি করে, ডেলিভারির পরে নাভিটা স্টেরিলিটি মেনটেন করে কাটে না, তাদের বাচ্চাদের আমরা এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ টিটেনাস পাই। ঠিক আছে, তো সেই টিটেনাসের চিকিৎসা করতে যে আমরা খুব কম পাই, মনে করেন বছরে 2-3টি কেস পাই আমাদের খুলনা মেডিকেলে। তাই এই 2-3টি কেস পাই, এই 2-3টি কেসের চিকিৎসা করার জন্য যখন আমাদের পেনিসিলিন দরকার হয়ে পড়ে, আমরা এখন পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে খুব অদ্ভুত ব্যাপার, এত কোম্পানি তাও এরা এই ধরনের ড্রাগ নিয়ে আসতেছে না। বন্ধ। বিকল্প আছে, মনে করেন সেফালোস্পোরিন গ্রুপ ইউজ করার কথা বলা আছে বই খাতায়, কিন্তু ভালো কাজ করে না, ভালো কাজ করে না। এখন অ্যান্টিবায়োটিকের সামনে দিন, মানে অ্যান্টিবায়োটিক চ্যাপ্টার, এটা কিন্তু একদিনে পড়ানোর কাজ না। ঠিক আছে, বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, এর অনেকগুলো ডিভাইডেড ভাগ আছে। আমি বেসিক জিনিসগুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি, যে যে জিনিসগুলো ওই যে বললাম যে বই খাতা থেকে সব অ্যান্টিবায়োটিক গ্রুপের নাম আপনারা পড়তে পারবেন, বাসায় যেয়ে মুখস্থ করতে পারবেন। আর কে ক্লাস নিতে আসে? আয়েশা আসে, হ্যাঁ আয়েশারা, ওরা এসে পড়ালে ওরা আপনাদের পড়াই দেবে। ঠিক আছে, ওদের পড়ান। কিন্তু আমি যে জিনিসগুলো টাচ করতে যাচ্ছি সেই জিনিসগুলোর টাচ কিন্তু ওরা করবে না, সেই জন্য আমি সেই জায়গাটা, আয়েশা আমার ছাত্রী, স্টুডেন্ট। ঠিক আছে, ওদের অ্যানাটমি পড়াইছি, একদম মেডিকেল ফার্স্ট ইয়ার আমি পড়াইছি, ভালো স্টুডেন্ট আয়েশা আমার। আয়েশা, গোপাল আসে? গোপাল, হ্যাঁ নাইটি ক্লাস নেই না, ওরা সব আমার স্টুডেন্ট। তা কি বলছিলাম, যে অ্যান্টিবায়োটিক কোথায় আছে? আপনাদের ক্লাসে যেমন আসতে দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার কারণ আমার একটা বন্ধু আসছিল অনেকদিন পরে, কয়েক বছর পরে আসছে ফিনল্যান্ড থেকে। ঠিক আছে, ওর সাথে দেখা করতে যে দেরি হয়ে গেছে। তা ও, আমার এই বন্ধুটা একসময় এখান থেকে কয়েক বছর আগে ফিনল্যান্ডে গেছে, 5-7 বছর আগে গেছে মনে। তো ওই ফিনল্যান্ডে যাওয়ার আগে ওর একটু চর্মরোগের একটা সমস্যা ছিল। ঠিক আছে, তার জন্য আপনার একজন রমেশ স্যারের নাম শুনবেন, কিছুদিন আগে মারা গেছিল, সার্জিক্যালে বসতো, স্কিন বিশেষজ্ঞ। তো ওই স্যারকে দেখাই গেছিল, দেখালে স্যার একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়েছিল। অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিলে ও ওখানে যাওয়ার পরে শীত প্রধান দেশ তো, প্রচুর ঠান্ডা, -20 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। ঠিক আছে, শীত প্রধান দেশ, ওরা আবার কিছুদিন পরে যে ওই চর্মরোগটা দেখা দেয়। ঠিক আছে, এই স্কিনে কিছু লেশন। ঠিক আছে, লেশন দেখা দিলেও আমাকে কল দিছে, কল দিলে বলছে কি করবো, আমি বললাম আমার তো এই ঔষধ নেই, কিন্তু ঔষধের খাপটা আছে। ঠিক আছে, তা আমি বললাম দেখ তাহলে তোদের ওখানে যে এই ঔষধটা পাওয়া যায় কিনা, যদি ইউজ করে তুই যদি উপকার পাস তাহলে ওটা, আগের বার দিয়ে ভালো হয়ে গেছিলো 2 সপ্তাহ দিয়ে, দেখ দেয় কিনা তোদের ওখানে। ঠিক আছে, তো ওই খাপটা নিয়ে ওই ঔষধের দোকানে গেছে ফিনল্যান্ডে। ঠিক আছে, তো ওরা দেখছে, দেখে দেখে ওর মধ্যে অ্যান্টিবায়োটিক, লোকাল একটা অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, আমরা ডাক্তারের প্রেসক্রিপশনে ছাড়া এই অ্যান্টিবায়োটিক দেবো না। ঠিক আছে, তা আপনি চিন্তা করেন আমরা কোথায় দাঁড়ায় আছি আর ওরা কোথায় দাঁড়ায় আছে। একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট একটা ঔষধের দোকানে গিয়েছে কেনার জন্য, টাকা দিয়ে কিনবে, সে তার ইউরো দিয়ে কিনবে, কিন্তু তারা বলছে যে এটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, উইদাউট প্রেসক্রিপশান এই অ্যান্টিবায়োটিক তার কাছে বিক্রি করবে না। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে ময়লাপতার মোড়ে যেয়ে একটা কাগজে লিখে নিয়ে যান কোনো প্রেসক্রিপশন ছাড়া, ঠিক আছে, যে বা মুখ দিয়ে বলেন যে আমার 100 সিপ্রোফ্লক্সাসিন লাগবে, 50টা সেফ্রাডিন লাগবে, ঠিক আছে, 20টা সেফিক্সিন, যান দোকানদার তো খুশি হয়ে আপনাকে দিয়ে দেবে, সব দিয়ে দেবে না? মুদিখানার দোকানে পাওয়া যায়, উনি আরো সুন্দর করে বলে দিচ্ছে, ফার্মেসিতে যাওয়া লাগে না, মুদিখানা। উনি যা বলছে তা তো এরপরে আর কথা থাকে না। তাহলে এর ফলে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা, এই পরিস্থিতির ফলে আমরা কোথায় দাঁড়াচ্ছি? আপনার যখন একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় তখন একটা নির্দিষ্ট ডোজ এবং ডিউরেশনে খাওয়াতে হয়। যে মনে করেন টাইফয়েড জ্বর হলো, আপনাকে 7 দিন বা 10 দিন বা 14 দিন দিতে হবে, ডাক্তারই সেটা প্রেসক্রাইব করবে, তাই না? এখন সেখানে একজন রুগী খাচ্ছে, ভাইরাস জ্বর হয়েছে, তাও এরিথ্রোমাইসিন খাচ্ছে। ঠিক আছে, আবার ঠিক আছে একজন রুগী নয় ভুল করে খাচ্ছে ভাইরাস জ্বর, একজন এফসিপিএস ডিগ্রিধারীও ডাক্তার, সে ভাইরাস জ্বর গেছে, সেও লিখে দিচ্ছে এরিথ্রোমাইসিন। কথাটা বুঝতে পারছেন? আপনার ধারে গেলে আপনিও লিখছেন, আমার ধারে গেলে আমিও লিখতেছি। ঠিক আছে, জ্বর 3 দিন ধৈর্য হয় না, রুগী লোকজন একদম মোবাইল করে একদম ঝালাপালা করে দেয়। আপনি যদি প্রেসক্রিপশনে
নাও লেখেন যে আপনি একটু অপেক্ষা করেন 2-3 দিন, তাও 3 দিন পরে কল দেবে, স্যার আমার বাচ্চার তো জ্বর গেল না, আমি কি অ্যান্টিবায়োটিক খাবো? কথাটা বুঝতে পারছেন? মানে মানসিকতাও হয়ে গেছে আমাদের, আর আমরা যারা ডাক্তারি পেশায় এই ধরনের প্রেসক্রিপশন করি বা করি না, কেউ ওষুধের দোকানে খায়, এই ইনঅ্যাডিকুয়েট ডোজ এবং ডিউরেশন খাওয়ার ফলে আমরা এমন এক জায়গায় পৌঁছাচ্ছি, যে আমরা খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছি। কেমন ভয়ঙ্কর পরিস্থিতি? মনে করেন সেপ্ট্রাকজোন, একটা ড্রাগের নাম শুনছেন না আপনারা? এটা তো একটা অ্যান্টিবায়োটিক, তাই তো? মোটামুটি সবাই শুনছে সেপ্ট্রাকজোন। এটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। সেপ্ট্রাকজোনে কোনো সিরাপ বা ওরাল ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় না। এই মেয়েটা ওইদিকে কি শুনছো? শুনতেছো তুমি আমার কথা? হ্যাঁ, কোন দিক দিয়ে? খালি কান দিয়ে শুনতেছো? শুনতে গেলে তো চোখ দেওয়াও লাগে সেই দিকে, তো তুমি তো দেয়ালের দিকে চোখ দিয়ে বসে আছো। ঠিক আছে, তা কি বলছিলাম? সেপ্ট্রাকজোন, যে এই ড্রাগটা যখন আসলো আমাদের বাজারে, তখন আমরা কিন্তু এখনো পর্যন্ত সেপ্ট্রাকজোনের উপরে খুব নির্ভরশীল আমরা। ঠিক আছে, মানে এত ভালো ড্রাগ খুবই কম আছে, এত ভালো ইনজেক্টেবল ড্রাগ সেপ্ট্রাকজোন খুব কম আছে। এবং এটা এমন কোনো জায়গা নেই, টাইফয়েড জ্বর, নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন, মেনিনজাইটিস, খুব সমস্ত জায়গায় এত ভালো কাজ করে সেপ্ট্রাকজোন ড্রাগ, যে আপনি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ তার আগে প্রচুর মানুষজন মেনিনজাইটিসে মারা যেত, কিন্তু বুঝতে পারছেন? কিন্তু সেপ্ট্রাকজোন আসার পরে আমাদের একটা অন্যরকম আশার আলো তৈরি হলো। ঠিক আছে, অথচ এখন এই সেপ্ট্রাকজোন, মনে করেন খুলনা মেডিকেল কলেজ, যারা একটা একাডেমিক হসপিটাল, এত ভালো একাডেমিক হসপিটাল এই অঞ্চলের মধ্যে প্রথম, তাই না? মানে প্রধানতম হসপিটাল, যেখানে প্র্যাকটিস হওয়া উচিত কি, মানে আপনার একদম খুব ইথিক্যাল প্র্যাকটিস হওয়া উচিত, মানে যে ওষুধ লাগবে সেই ওষুধ ছাড়া অন্য ওষুধ ব্যবহার হয় না। সেখানকার পরিস্থিতি আপনি যে দেখবেন, যে রুগী আসার সাথে সাথে কি রোগ বা কি জানার দরকার নেই, ইন্টার্নরা কয়েকটা ওষুধ লেখে, তার মধ্যে ব্যথার ওষুধ আছে, যদি ব্যথা নিয়ে আসে ব্যথার ওষুধ, সার্জারি আর মেডিসিনের ক্ষেত্রে সেপ্ট্রাকজোন, গ্যাসের ইনজেকশন, স্যালাইন, এই হচ্ছে ওষুধ শুরু। তারপরে কয়েকদিন থাকলে প্রফেসররাও রাউন্ড দিচ্ছে, ও আর চেঞ্জ করে না, ওইভাবেই চলতেই থাকে। এরকম একটা অবস্থা চলছে, এক্সেপ্ট কিছু ওয়ার্ড ছাড়া। ঠিক আছে, এক্সেপ্ট কিছু ওয়ার্ড ভালো আছে, যেসব ওয়ার্ডের কথা আপনারা সেসব ওয়ার্ডে আপনাদের রুগী থাকলে বুঝতে পারবেন, এক্সেপ্ট কিছু ওয়ার্ড। তা এই হচ্ছে পরিস্থিতি। এখন এরকমভাবে চলতে চলতে কী হচ্ছে, আপনার সেপ্ট্রাকজোন হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্ট। এখন আমরা কোথায় যে বিপদে পড়ছি, যখন আপনার বা আমার বা আপনার আমার কোনো বাচ্চা বা আপনার আমার যখন মেনিনজাইটিস হচ্ছে, ব্রেনে ইনফেকশন হচ্ছে, তখনই যখন এই অ্যান্টিবায়োটিকটা দরকার, তখন কিন্তু আর কাজ করছে না। বুঝতে পারছেন? আপনার চোখের সামনে আপনার বাচ্চা মারা যাচ্ছে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার চোখের সামনে আপনার বাচ্চা মারা যাচ্ছে, আপনি কিছুই করতে পারবেন না। আপনাদের যদি এর মধ্যে কারোর প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকে, সাপোজ প্রস্রাবের ইনফেকশন, এবং সেই প্রস্রাবের ইনফেকশনের জন্য যদি আপনারা কেউ কালচার করে থাকেন, কালচার কেউ যদি করছেন কিনা আমি জানি না, কেউ যদি করে থাকেন কালচার, দেখবেন কালচার বোঝেন তো আপনারা? হ্যাঁ, যে প্রস্রাবের ইনফেকশন আছে, এখানে কালচারে উল্লেখ থাকবে যে এই ব্যাকটেরিয়া দ্বারা আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে, এবং এই ব্যাকটেরিয়া কোন কোন ড্রাগে, অর্থাৎ কোন কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ মানে কি কাজ করবে, সেই অ্যান্টিবায়োটিক দ্বারা সে মারা যাবে, সেটা ওখানে উল্লেখ থাকে। তো এরকম 3টা অক্ষর উল্লেখ থাকে, এস, এম আর আর। বুঝতে পারছেন? এস মানে সেন্সিটিভ, মানে এখানে মডারেট, আর এম মানে মডারেটলি সেন্সিটিভ, মানে মাঝামাঝি সেন্সিটিভ, পুরোপুরি না। আর মানে রেজিস্ট্যান্ট। এখন একটা রিপোর্ট আনলো, সেখানে এরকম 10টা অ্যান্টিবায়োটিকের নাম লেখা আছে, সিপ্রোফ্লক্সাসিন, সেপ্ট্রাকজোল, সেফিক্সিম, 10-15টা অ্যান্টিবায়োটিকের নাম লেখা আছে। পাশে দেখবেন সব এখন আর আর আর, মানে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, একটা 2টা সেন্সিটিভ। আমার কথা বুঝাতে পারছি? কেউ করছেন কিনা আমি জানি না, কিন্তু বাস্তব চিত্র কিন্তু এখন এখানেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা যদি এখনো পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে যদি হুঁশতাল না রাখি, একসময় সিম্পলি প্রস্রাবের ইনফেকশনে আমরা মরে যাব। আমি বুঝাতে পারছি আপনাদের কথা? এখনই দেখলে একটা কালচারের রিপোর্ট, ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট এখনই যদি আমরা দেখি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যেখানে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্ট মানে কি? ওই ওষুধ দিলে আপনার ওই প্রস্রাবের ইনফেকশন ভালো হবে না, যেটা দিয়ে সেন্সিটিভ আছে সেটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখনকার রিপোর্টেই আমরা দেখতে পাচ্ছি যে আমার যদি 20টা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভের জন্য যদি টেস্ট করে, তার মধ্যে 15টাই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, 5টা হয়তো ভাগ্যক্রমে সেন্সিটিভ থাকতেছে। সেই ড্রাগগুলো দিলে সে হচ্ছে মারা যাবে। কিন্তু এরপরে ওই 20টাই সেন্সিটিভ হয়ে যাবে, আপনি কী দিয়ে চিকিৎসা করবেন? ওই প্রস্রাবের ইনফেকশন ওখান থেকে কী হবে, আস্তে আস্তে কিডনি পর্যন্ত যাবে, কিডনিতে যে পাইলোনেফ্রাইটিস আর মারাত্মক ইনফেকশন, এই প্রস্রাবের ইনফেকশনে আপনি মরে যাবো।
বুঝেছেন? যদি আমরা এখনও সতর্ক না হয়, সেই জন্য এই ক্লাসের প্রথমেই একটা অনুরোধ যে আপনারা ভবিষ্যতে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন, অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে অবশ্যই নিজেরা সাবধান হবেন, ঠিক আছে? রোগীকে ইউজ করার জন্য অথবা নিজে ইউজ করার জন্য, ঠিক আছে? আমার ছেলের বয়স 20 মাস। আমি গত 2 মাস ধরে ঢাকায়, বলছিলাম আগের দিন ক্লাসে এসে আপনাদের, গত 2 মাস ধরে ঢাকায় আমি ফাউন্ডেশন ট্রেনিংয়ে আছি। তো এই 2 মাস ফাউন্ডেশন ট্রেনিং প্রায় আমার ছেলে গত 1 মাস ধরে আমার ছেলে নাক দিয়ে পানি পড়া, সর্দি কাশিতে ভুগতেছে। এই 1 মাসের মধ্যেও আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করিনি, এক্সেপ্ট শুধু অ্যান্টিহিস্টামিন ছাড়া। আমার কথা বুঝতে পারছেন? এই 1 মাস ধরে আমি তো নিজে শিশু ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, আমি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারতাম, ঠিক আছে? লাস্টে আমি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করছি, লাস্ট 3-4 দিন ধরে ছেলের একটু বেশি কাশি শুরু হয়েছে। তখন আমি ঢাকায় হয় আমার অন্য কোনো ডাক্তার দেখে, আমি তো বুক দেখতে পাচ্ছি না, তখন সেই অ্যান্টিবায়োটিকটার নাম অ্যামোক্সিসিলিন। শুনতে পাচ্ছেন আপনারা? অ্যামোক্সিসিলিন, যা এখন কেউ লেখে না, আমি সেই অ্যান্টিবায়োটিকটা ইউজ করছি, ঠিক আছে? তাও আমার মেয়ের জ্বর 12 দিন হয়ে গেছিলো, 12 দিনের মধ্যে আমার মেয়ে সিঙ্গেল ভাত খায়নি, আধা গ্লাস করে দুধ খাইতো দিনে 3 বার, ওর মধ্যে একটু হরলিক্স বা চিনি দিয়ে খুব কষ্ট করে খাই। এই 12 দিনের মধ্যে আমি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াইনি। বুঝতে পারছেন কথাটা? কারণ আমি বুঝতে পারছিলাম এটা ভাইরাস জ্বর, চলে যায়। এমনকি আমার শ্বশুর লাস্ট অবধি বলছে যে, ওর মাকে বলছে যে যে এটা আর আর কোনো ডাক্তার দেখালে হয় না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতি খাচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে তার দোষ দিচ্ছি না, এটা হচ্ছে বাস্তবিক। কিন্তু আপনি আপনার শুধু নিজের বাচ্চা বলে কথা, নিজের বাচ্চা হলে তো বেশি আর মানুষ খারাপ হওয়ার কথা, তাড়াতাড়ি আরও হুটহাট করে ওষুধ শুরু করে দেওয়ার কথা, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রুগীদের বা আপনার নিজের ক্ষেত্রে হয়তো প্রথম আপনি অ্যান্টিবায়োটিক কম ইউজ করলে আপনার কাছে রুগী সিটে সিটে চলে যাবে। কিন্তু আপনি যদি বুঝাতে পারেন যে অ্যান্টিবায়োটিক ঘন ঘন খাওয়াও একটা খারাপ কাজ, তাহলে রুগীর লোকজনও বুঝতে পারবে। তারা অনেক মানুষজন আছে আমাদের কাছে আসে, প্রেসক্রিপশন নিয়ে বাচ্চাকে দেখাইছে, একটা বড় ডাক্তার কাছে গেছে, ভালো একটা শিশু বিশেষজ্ঞের কাছে, তার কাছে গেছে, সে অ্যান্টিবায়োটিক লিখছে, উনি আবার ঘুরে আমার চেম্বারে আসছে মনে করেন যে এটা কি খাওয়াবো না খাওয়াবো না। বুঝতে পারছেন কথা? আর রুগী কিন্তু প্রেসক্রিপশন নিয়ে এক জায়গায় বসে থাকে, আপনি মনে করলে আপনি খুব সুন্দর অ্যান্টিবায়োটিক লিখে, ও আর একজনের কাছে জিজ্ঞেস করবে, এই ডাক্তার তো গেলে খালি অ্যান্টিবায়োটিক লেখে, এটা কি খাওয়াবো না খাওয়াবো না। বুঝতে পারছেন কথা না? সেই জন্য আপনাকেও এখন প্র্যাকটিসে ইথিক্যাল হতে হবে, অ্যান্টিবায়োটিক খটখট করে ইউজ করলে হবে না। এখন আসি আমরা অ্যান্টিবায়োটিকের গ্রুপে, না? এখন ফ্লোরোকুইনোলন পড়ছিলেন নাকি আপনারা? ফ্লোরোকুইনোলন ডেরিভেটিভস, এর কয়েকটা জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এরকম কয়েকটা জেনারেশন আছে। ফ্লোরোকুইনোলন ডেরিভেটিভস ফার্স্ট জেনারেশনের ওষুধ কি নেলিডেক্সিক অ্যাসিড। ফ্লোরোকুইনোলন এইটাই গ্রুপের নাম, এটা হচ্ছে ডেরিভেটিভস, এটা নালি মানে ফ্লোরোকুইনোল থেকে কোন কোন ড্রাগগুলো আসছে, তার মধ্যে কোন কোনগুলো আছে। নেলিডেক্সিক অ্যাসিড ফার্স্ট জেনারেশন, ঠিক আছে? অন্তত একটা ড্রাগের নাম মনে রাখলে নেলিডেক্সিক অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ, এটা কি নামে পাওয়া যায় নেলিডেক্সিক অ্যাসিড বাজারে? নেলিগ্রাম নামে পাওয়া যায়। আপনারা মিলাই নিন ওর সাথে, এটা আছে জেনেরিক নাম, আমি সব জানি। নেলিগ্রাম, আর কি আছে? ন্যালিড আছে না? এই দুইটাই বাজারে পাওয়া যায় মনে। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন এমন একটা ড্রাগ, খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ, আমরা প্রচুর ইউজ করি, ঠিক আছে? সিপ্রোফ্লক্সাসিন কি কি ফর্মে পাওয়া যায়? ট্যাবলেট পাওয়া যায়, 250 ট্যাবলেট পাওয়া যায়, 500 ট্যাবলেট পাওয়া যায়, 750 ট্যাবলেট পাওয়া যায়, তাই না? 1 গ্রাম ট্যাবলেট পাওয়া যায় নাকি? জানি না, 1 গ্রাম পাওয়া যায় কিনা। 750 পাওয়া যায়। তারপরে সিপ্রোফ্লক্সাসিন সিরাপ পাওয়া যায়, সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন পাওয়া যায়, তাই না? সেই ইনজেকশনটা কেমন পাওয়া যায়? একদম বোতলে পাওয়া যায়, তাই না? আইভি ইনজেকশন পাওয়া যায়। তাহলে সিপ্রোফ্লক্সাসিন সব ফর্মেই আছে, সিরাপ আছে, ট্যাবলেট আছে, ইনজেকশন আছে, তাই তো? সব ফর্মে আছে। এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। কি কি নামে পাওয়া যায় বাজারে? ট্রেড নাম কি কি নামে পাওয়া যায়? সিপ্রোসিন নামে পাওয়া যায়, নিউফ্লক্সিন নামে পাওয়া যায়,
নিউফ্লক্সাসিন না নাকি, তারপরে সিপ্রোয়ে নামে পাওয়া যায়। এইগুলো সব সিটি আছে, শুধু জেনারিকটা দেখেই ওই সিটটা আছে যাদের কাছে ওখানে সব সিটি আছে। ঠিক আছে, এখন সিপ্রোফ্লক্সাসিন আমরা কোথায় ইউজ করি, কোথায় আসলে সিপ্রোফ্লক্সাসিন কোন কোন ক্ষেত্রে ইউজ করি আমরা? সিপ্রোফ্লক্সাসিনের ইউজের জায়গা হচ্ছে আমরা খুব ইউজ করি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের কোনো অসুখে, অর্থাৎ ডায়রিয়া জাতীয় ওষুধে। ঠিক আছে, বুঝতে পারছেন? ডায়রিয়া ইউজ করি আমরা সিপ্রোফ্লক্সাসিন। আর কোন কোন সিস্টেমে ইউজ করি আমরা? প্রস্রাবের ইনফেকশন, ইউরিনারি সিস্টেমে ইউজ করি, ইউটিআইতে ইউজ করি, টাইফয়েড ফিভারে ইউজ করি। কোন ক্ষেত্রে? টাইফয়েড ফিভারে ইউজ করি। তাহলে কি বললাম? ডায়রিয়া ইউজ করি, প্রস্রাবে ইনফেকশন ইউজ করি মানে ইউটিআই, টাইফয়েড ফিভারে ইউজ করি, এমনকি আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, অনেক অপারেশনের পরেও ইউজ করা হয়। ঠিক আছে, অনেক অপারেশনের পরেও ইউজ করা হয়। কোনো অ্যাবসেস, ফোড়া, ঠিক আছে, সেগুলোতেও ইউজ করতে পারি আমরা। সার্জিক্যাল উন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারি সিপ্রোফ্লক্সাসিন। থার্ড জেনারেশনের মধ্যে কি আছে? লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিনও কি কি পাওয়া যায়? সিরাপ আকারে পাওয়া যায়। লিভোফ্লক্সাসিন বাজারে কি কি নামে পাওয়া আছে? লিভক্স আছে, লিভক্সিন আছে, ইভো আছে, ঠিক আছে, টেরেভক্স না স্কোয়ারেরটা, টেরেভক্স আছে, এরকম 4-5 তিনটে সেট সব আছে। কোন কোন কোম্পানি সেগুলো লিভোফ্লক্সাসিন মনে রাখেন। আমি কমন ঔষধগুলোর নাম বলছি। এটা সিরাপ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, লিভোফ্লক্সাসিন ইনজেকশনও পাওয়া যায় এখন। ঠিক আছে, তাহলে কি কি আকারে পাওয়া যায়? সিরাপ, ট্যাবলেট, ইনজেকশন, সিরাপ, ট্যাবলেট, ইনজেকশন। লিভোফ্লক্সাসিনও কোন ক্ষেত্রে ইউজ করি আমরা? এটা কিন্তু আমরা ডায়রিয়াতে ইউজ করি না, এটা আমরা প্রস্রাবে ইনফেকশনে ইউজ করতে পারি অনেক সময়। ঠিক আছে, 2 নম্বর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইউজ করি। ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে শ্বাসনালীর কোনো ইনফেকশন ইউজ করি, যেমন নিউমোনিয়া বা এই ধরনের ইনফেকশন ইউজ করি। 3 নম্বর আমরা কোথায় ইউজ করি লিভোফ্লক্সাসিন? টাইফয়েড ফিভারেও ইউজ করি, যখন অন্য ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন লিভোফ্লক্সাসিন ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে 4th জেনারেশনের মধ্যে কি আছে? অনেক নিচে নেমে গেছে না? 4th জেনারেশনটা উপরে লিখি। 4th জেনারেশনে কি আছে? মক্সিফ্লক্সাসিন। এখন মক্সিফ্লক্সাসিন কি নামে পাওয়া যায় বাজারে? আইভেন্টি নামে পাওয়া যায় না? আইভেন্টি, মক্সিন নামে পাওয়া যায়। তারপরে তাই নাকি? হ্যাঁ, তাহলে কি এখানে আর একটা কি মক্সিফ্লক্স, তাহলে তাই। আর কি নামে পাওয়া যায়? মক্সিফ্লক্সাসিন, মক্সিজেন, মক্সিফ্লক্স, ওই যে এরিস্টোফার্মের একটা কি নাম আছে না? অপটিমক্স, কমন ইউজ। হ্যাঁ, ভুলে গেছি নাম। যাক, কয়েকটা আপনার নাম দেখে নিন। এটা কত মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়? 400 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট 400 মিলিগ্রাম। আর কি পাওয়া যায়? আই ড্রপ পাওয়া যায়। এই গ্রুপে আই ড্রপ চলে, ট্যাবলেটও চলে, ট্যাবলেট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে চলে। ঠিক আছে, আচ্ছা, এইগুলোও কিন্তু আই ড্রপ আছে। এই সিপ্রোফ্লক্সাসিনের আই ড্রপ আছে, লিভোফ্লক্সাসিনেরও আই ড্রপ আছে, লিভোফ্লক্সাসিনেরও আই ড্রপ আছে কিন্তু। তবে মক্সিফ্লক্সাসিনের কিন্তু সিরাপ নেই কিন্তু,
মক্সিফ্লোক্সাসিনের ট্যাবলেট আছে, আই ড্রপ আছে, ঠিক আছে। আই ড্রপ এখন চলে বেশি, ঠিক আছে, মক্সিফ্লোক্সাসিনের আই ড্রপ, ট্যাবলেটটাও ইউজ করা হয়। এছাড়া এই ফ্লোরোকুইনোলোন গ্রুপে আরও কিছু ড্রাগ আছে, সেগুলো আমরা কম ইউজ করি, যেমন গাটিফ্লক্সাসিন, ঠিক আছে, এসপারফ্লক্সাসিন। হ্যাঁ, মক্সিফ্লক্সাসিন আমরা ইসে ইউজ করা, মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বেশি ইউজ করি। কোন ক্ষেত্রে? আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বেশি ইউজ করি, অন্য ক্ষেত্রে বেশি ইউজ করা হয় না। বুঝলাম? এইগুলো আছে, কিন্তু ফ্লোরোকুইনোলোনের যতগুলো ড্রাগ আছে প্র্যাকটিক্যালি ব্যবহার ক্ষেত্রে এইগুলোই লাগবে। ন্যালিডেক্সিক অ্যাসিডটা কোন ক্ষেত্রে ইউজ করি আমরা? ন্যালিডেক্সিক অ্যাসিডটা ইউটিআইতে এখন আর খুব একটা ইউজ করা হয় না ন্যালিডেক্সিক অ্যাসিড, তবে একটা ক্ষেত্রে খুব ইউজ করা হয়, রক্ত আমাশয়, ঠিক আছে, ব্লাডি ডায়রিয়া, তাই তো, বা রক্ত আমাশয় বা ডিসেন্টারি যাই বলি না কেন, এই ক্ষেত্রে ন্যালিডেক্সিক অ্যাসিডটা ইউজ করা হতো আগে খুব, ঠিক আছে, এখন খুব বেশি ইউজ করি না, কিন্তু এটা খুব ভালো ইফেক্টিভ ড্রাগ। হ্যাঁ, তবে আমরা কম ইউজ করি এখন, কিন্তু এটা এখনও খুব ইফেক্টিভ ড্রাগ। যেমন বাচ্চাদের ক্ষেত্রে এখন খুব একটা ইউজ করি না, আমরা সিপ্রোফ্লক্সাসিন বেশি ইউজ করি, ঠিক আছে, তবে ন্যালিডেক্সিক অ্যাসিড একসময় আমরা ইউজ করতাম খুব বেশি। ন্যালিডেক্সিক অ্যাসিডে কিছু সাইড ইফেক্ট আছে, সেই জন্য আমরা ইউজ কমাই দিছি আর কি, ঠিক আছে। হ্যাঁ, লোড হয়ে যাচ্ছে, আর একটা গ্রুপ পড়াই ছেড়ে দিই। আর আমিও বেশিক্ষণ পড়াবো না, আমার সময় নেই। সেফালোস্পোরিন গ্রুপটা পড়াই। সেফালোস্পোরিন, ঠিক আছে, এখানে অন্তত নামগুলো অন্তত করে রাখেন। এরও এরকম 4-5টা জেনারেশন চলে আসছে এখন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আমরা কোনটা ইউজ করি বেশি? সেফরাডিন। সেফরাডিন কি নামে পাওয়া যায় বাজারে? লিব্যাক, সেফরাড, ঠিক আছে, এইগুলো। সেফরাডিন কি না কি কি ফর্মে আছে বাজারে? সেফরাডিন আপনার সিরাপ আছে, ক্যাপসুল আছে, সেফরাডিনে কিন্তু ট্যাবলেট না, ক্যাপসুল, ঠিক আছে, ইনজেকশন আছে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে কিন্তু কোনটা ক্যাপসুল পাওয়া যায়, কোনটা ট্যাবলেট পাওয়া যায়, এটা কিন্তু একটু চিন্তা করে, একটু না পড়ালেখা করলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে। একটু পড়ালেখা এই জায়গাটা কিন্তু একদম, আমি বললাম যে এখানে 25 জনের নাম মুখস্থ করা যেমন কিছুটা, ওইরকম কাজ কিন্তু কিছুটা, মানে বেশি বেশি করে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। ওই শিটটা সবার কাছে আছে, ড্রাগের শিটটা। আপনাদের ওই যে ফার্মাকোলজি শিট পড়ে কিন্তু কোনো লাভ নেই, আমি যা বললাম, এটা পড়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। অন্তত এই ড্রাগের শিটটা পড়েন, নামগুলো অন্তত মুখস্থ করেন, তারপর কোথায় ব্যবহার হয় দেখবেন। ব্যবহারের সময় আমরা যখন মেডিসিন পড়াবো তখন দেখবেন ওই নামগুলো সব আবার আপনাদের সামনে চলে আসছে, ঠিক আছে। সেকেন্ড জেনারেশনের মধ্যে কি কি আছে? সেফরাডিন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? সেফরাডিন আমরা কোন ক্ষেত্রে? একটা আছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে, ঠিক আছে। 2 নম্বরে কোন ক্ষেত্রে? ইউটিআইতে ব্যবহার করি, ঠিক আছে। এই 2টা ক্ষেত্র মনে রাখলে হবে। আর অনেক সময় পোস্ট সার্জিক্যাল, ঠিক আছে, পোস্ট সার্জিক্যালে ইউজ করি। পোস্ট সার্জিক্যাল সেই সার্জারি, ছোটোখাটো অপারেশন হতে পারে, ডেন্টাল অপারেশন হতে পারে, ঠিক আছে, এরপরে আমরা ইউজ করতে পারি। সেকেন্ড জেনারেশনের মধ্যে কি কি আছে? সেফিক্সিম, এর কিন্তু কোনো ইনজেকশন নেই, শুধু ওরাল আছে। ওরালে কি কি আছে? সিরাপ আছে আর ক্যাপসুল আছে। সেফিক্সিমে একটি ট্যাবলেট আছে নাকি? ট্যাবলেট নেই, তাহলে সিরাপ আর ক্যাপসুল। ক্যাপসুলের আবার আর কি আছে? 200 মিলিগ্রামের আছে আর 400 মিলিগ্রামের আছে, ঠিক আছে। আর সিরাপে 1 চামচে কতটুকু থাকে? 100 মিলিগ্রাম পার 5 ml। 1 চামচ মানে কতটুকু জানেন তো আপনারা? সব ঔষধের 1 চামচ মানে 5 ml। 1 চামচ মানে কত? 5 ml। সেই 1 চামচের 5 ml এর মধ্যে আপনার সেফিক্সিম কত থাকে? 100 মিলিগ্রাম থাকে, ঠিক আছে। কিন্তু প্যারাসিটামল কতটুকু থাকে 5 ml এ? প্যারাসিটামল কতটুকু থাকে? 120
125 মিলিগ্রাম, 125 মিলিগ্রাম, 125 না 120 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম থাকে, 120 মিলিগ্রাম। কি ভুল হচ্ছে আপনার আমার? 125 সাপোজিটরি পাওয়া যায়, কিন্তু সিরাপে 120 মিলিগ্রাম আর ড্রপে 80 মিলিগ্রাম 1 ml এর মধ্যে। না কনফিউশন যেহেতু হয়েছে, নাপা 120 মিলিগ্রাম 5 ml, ঠিক আছে? তাহলে আমি বললাম সেফিক্সিমে 100 মিলিগ্রাম, তার মানে সব কিছু কিন্তু 100 মিলিগ্রাম না, 5 ml। সেফিক্সিম 5 ml এর মধ্যে, অর্থাৎ 1 চামচে 100 মিলিগ্রাম। কিন্তু আপনার যদি এজিথ্রোমাইসিন হয় তাহলে কত মিলিগ্রাম? 1 চামচে 200 মিলিগ্রাম, ঠিক আছে? অর্থাৎ একটা সিরাপ এক এক রকম। কিন্তু সেই জন্য বাচ্চাদের চিকিৎসা করতে গেলে অবশ্যই এই ডোজ খুব সাবধান, কারণ বাচ্চাদের সব ডোজ নির্ভর করে বডি ওয়েটের উপর, ঠিক আছে? বডি ওয়েট অনুযায়ী বডি 10 মনে করেন কোনো ওষুধ 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, কোনো ওষুধ 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, কোনো ওষুধ 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? কোনো ওষুধ দিনে 1 বার দিলে হবে, কোনো ওষুধ দিনে 3 বার দিতে হবে। এইগুলো আমরা আস্তে আস্তে যখন মেডিসিন পড়বো তখন জানতে পারবো, ঠিক আছে? কোন ওষুধ কোন ড্রাগের ক্ষেত্রে কতটুকু ভাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে ওরে বাবা এত পড়ালেখা না, এত পড়ালেখা হলো আস্তে আস্তে ছোটোখাটো করে এগোনো যাবে, কিন্তু আপনি একবারে সব ব্রেন নিতে গেলে কিছুই থাকবে না ব্রেনের মধ্যে। তাহলে সেকেন্ড জেনারেশনের মধ্যে কি সেফিক্সিম, তাই তো? একটা অন্তত নাম মনে রাখেন, তাই তো? আর সেকেন্ড জেনারেশনের মধ্যে আরও অনেক ড্রাগ আছে, ঠিক আছে? ঠিক আছে, ও আচ্ছা, এই সেকেন্ড জেনারেশন সেফিক্সিম না, এটা থার্ড জেনারেশন, ভুল হয়ে গেছে। এটা থার্ড জেনারেশন, সেফিক্সিম অবশ্যই থার্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ওষুধ আছে, সেটা অবশ্যই নাম মনে রাখতে হবে, সেফুরোক্সিম। সেকেন্ড জেনারেশনের মধ্যে, ঠিক আছে? সেফুরোক্সিম বাজারে কি কি নামে পাওয়া যায়? সেপোটিল নামে পাওয়া যায়, তাই না? কি নামে পাওয়া যায়? সেপোটিল নামে পাওয়া যায়, ফিউরোটিল নামে পাওয়া যায়। এই কলমে কালি নেই, এগুলো কালি আছে নিচে, আর কই? তাহলে ফিউরোটিল, ফিউরোসেপ, তারপরে কিলব্যাক, কিলম্যাক্স। এইগুলো কিভাবে পাওয়া যায়? এগুলো সব ট্যাবলেট পাওয়া যায়, 250 ট্যাবলেট পাওয়া যায়, 500 ট্যাবলেট পাওয়া যায়। আর কি পাওয়া যায়? সিরাপ পাওয়া যায়। কোনো কলমে কালি নেই, সিরাপ পাওয়া যায়। সিরাপে কতটুক থাকে? 125 মিলিগ্রাম পার চামচে, অর্থাৎ 5 ml এর মধ্যে 125 মিলিগ্রাম থাকে। আর ইনজেকশন পাওয়া যায়। ইনজেকশন কত ইনজেকশন পাওয়া যায়? এটা আছে। ইনজেকশন কত ইনজেকশন পাওয়া যায়? 750 ইনজেকশন পাওয়া যায়, 1.5 গ্রাম ইনজেকশন পাওয়া যায়, মানে 1500 মিলিগ্রাম, ঠিক আছে? এত কিছু মনে রাখবো কীভাবে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? সেফুরোক্সিম সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা আমরা খুব ইউজ করি, সেটা কি কি নামে আছে বাজারে? সেপোটিল, ফিউরোটিল, ফিউরোসেপ, কিলব্যাক, কিলম্যাক্স, অন্তত 5টা-6টা নাম মনে রাখবেন, ঠিক আছে? এটা কিভাবে পাওয়া যায়? ট্যাবলেট পাওয়া যায়, 250 ট্যাবলেট, 500 ট্যাবলেট। সিরাপ পাওয়া যায়। ইনজেকশন পাওয়া যায় কত? 1 গ্রাম 500 মিলিগ্রামের ইনজেকশন, এখানে 750 ইনজেকশন পাওয়া যায়। আর কত? 1.5 গ্রাম ইনজেকশন, মানে 750 ডবল, ঠিক আছে? এই ইনজেকশন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? টাইফয়েড ফিভারে সেফুরোক্সিম ইউজ করি আমরা না, এটাই মনে রাখার যে খুব ইম্পর্টেন্ট কাজ। সেফুরোক্সিম খুব ভালো ড্রাগ ফর ইউটিআই। কোন ক্ষেত্রে? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? প্রস্রাবের ইনফেকশন। আর কি? আরটিআই, মানে নিউমোনিয়ার জন্য খুব ভালো একটা ড্রাগ, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? নিউমোনিয়া। আর পোস্ট সার্জিক্যাল, মানে সার্জারির ক্ষেত্রেও আমরা খুব ইউজ করি, সার্জিক্যাল অপারেশনের পরে ইউজ করি, ঠিক আছে? বোঝা গেল? সেফুরোক্সিম তাহলে প্রস্রাবের ইনফেকশনে খুব ভালো একটা ড্রাগ, তারপরে নিউমোনিয়ার খুব চিকিৎসা ভালো একটা ড্রাগ, অপারেশনের পরে খুব ভালো একটা ড্রাগ। আর থার্ড যে মুছে ফেলবো, সেফিক্সিম কি কি নামে পাওয়া যায় বাজারে? সেপ3, ফিক্সে, ইয়াফিক্স, তাই না?
রফিকজিম না, রফিকজিম, রোগজিম, রফিকজিমও আছে মনে হয়, আরো অনেক নামে আছে, আপনার একটু দেখে নিন, ঠিক আছে। সেফিন 3, টি সেফ, এরকম অনেকগুলো আছে। এটা সেফিকজিম ইউজ হয় আপনার নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজ হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, ঠিক আছে। টাইফয়েড ফিভারেও খুব ভালো একটা ড্রাগ সেফিকজিম, ঠিক আছে, টাইফয়েড ফিভারে। এখন থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের মধ্যে আরও কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট আছে সেফট্রাকজোন, যেটা নিয়ে কথা বলতেছিলাম। সেফট্রাকজোন এটা কিন্তু শুধু ইনজেকশন পাওয়া যায়। কি পাওয়া যায়? শুধু ইনজেকশন। কত পাওয়া যায়? 250 পাওয়া যায়, 500 পাওয়া যায়, 1 গ্রাম পাওয়া যায়, 2 গ্রাম পাওয়া যায়, ঠিক আছে। থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এটাও কিন্তু সেফিকজিমও থার্ড জেনারেশন, সেফট্রাকজোনও থার্ড জেনারেশন। তা সেফট্রাকজোন থার্ড জেনারেশনে এতগুলো পাওয়া যায় সেফট্রাকজোনে, 250, 500, 1 গ্রাম, 2 গ্রাম। এবং খুব ভালো চিকিৎসা কোথায়? ইউটিআইতে ইউজ হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে মানে নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজ হয়, তারপরে আপনার টাইফয়েড ফিভার ইউজ হয়, মেনিনজাইটিস ইউজ হয়, পোস্ট সার্জিক্যাল তো ইউজ হয়ই, ঠিক আছে। মানে এমন কোনো জায়গা নেই যে সেফট্রাকজোন ইউজ করা হয় না, সব জায়গায় মনে করেন সেফট্রাকজোন ইউজ হয়, এমন একটা জায়গা। এখন যার প্রস্রাবে ইনফেকশন, তার আপনি ওরাল ড্রাগ না খায় আগেই কি সেফট্রাকজোন ইনজেকশন দেবেন? না। এখন যখন ইউটিআই পড়াবো তখন কোন কোন ধরনের ড্রাগ ইউজ করি আমরা তখন পড়াবো, ঠিক আছে। এখন অন্তত এগুলোর নাম মনে রাখেন, ঠিক আছে। থার্ড জেনারেশনে আর কি কি ইনজেকশন আছে? সেফোট্যাক্সিম ইনজেকশন, সেফোট্যাক্সিম, সেফিকজিম, আর এটা কিন্তু সেফোট্যাক্সিন ইনজেকশন, সেপ্টাজিডিন। এই ইনজেকশন দুটো আমরা খুব ইউজ করি, বড়দের ক্ষেত্রে ইউজ না করলেও একদম নিউনেট নবজাতকের ক্ষেত্রে কিন্তু আমরা সেফট্রাকজোন তেমন ইউজ করি না, সাধারণত ইউজ করি না। সেক্ষেত্রে আমরা কোন ইউজ করি? সেফোট্যাক্সিম আর সেপ্টাজিডিম, এটা খুব ইউজ করি। সেফোট্যাক্সিম আর সেপ্টাজিডিম খুব ইউজ করি। সবার মাথা ঘুরছে জানি, ঠিক আছে, এত ওষুধের নাম একবারে পড়তে গেলে। হ্যাঁ, দুইটাই থার্ড জেনারেশন। ক্লাস হবে কয় কয় তারিখ পর্যন্ত এই মাসে? 23 তারিখ। তাহলে আয়েসা আসে নিয়ে যেতে পারেন, আমি আর ফিরবো হচ্ছে তোমার 23 তারিখে আমার শেষ হবে ঢাকায়, 24 তারিখে আসবো। যদি 24 তারিখ তোমাদের ক্লাস খোলা থাকে তাহলে একটা নিতে পারি, আর আগে যদি শেষ হয়ে যায়। সেপ্টাজিডিম, সেপ্টাজিডিম। এরপরে ফোর্থ জেনারেশন আছে, কিন্তু আজকে আর পড়াতে চাচ্ছি না, মাথায় আপনাদের ঢুকবে না, তাই না?